এই যা তুই যা এই যে টাটা বিদায় ঠিক আছে তাহলে বাকি বাড়ি যদি আর তাহলে কালকে আমরা কেন বলে আছে কালকে নিবা আচ্ছা দিয়ে দিছে না। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গুটি গুটি পায়ে অনেকগুলো ক্লাস করে ফেলছি। আমাদের আজকে প্রায় বায়োলজির 5 নম্বর লেকচার, ওদিকে আমাদের এই ইউনিটে প্রায় 13টা ক্লাস করে ফেলছি আমরা ওখানে। সো আমরা দেরি না করে আমরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। যদিও আমার গলার ভয়েসটা একটু দেখতেছেন আপনারা, একটু খুবই বাজে অবস্থা, গলাটা একদমই ভেঙে গেছে। সো আপনাদের কাছে প্রথমেই জানাচ্ছি, কথা ক্লিয়ারলি বোঝা যায় কিনা একটু আমাদেরকে জানান, তারপর আমরা ক্লাস শুরু করব। আপনারা জয়েন্ট হয়ে যান ক্লাসে, সবাই গুটি গুটি পায়ে জয়েন্ট হয়ে যান। তো আচ্ছা, আমরা কি কি করছি আপনাদের একটু রিমাইন্ড করি। আমরা ক্লাসে করছি অলরেডি, আমরা এই ক্লাসে অলরেডি করছি এখানে যে আপনার ঘাস ফড়িং নিয়ে ক্লাস করছি। আমরা ঘাস ফড়িং, তারপর আমরা ক্লাস করছি, আমরা এখানে আরো ক্লাস করছি হচ্ছে আপনার রক্ত নিয়ে ক্লাস করছি, শোষণ নিয়ে ক্লাস করছি, আমরা। আর কি ক্লাস করছি বলেন তো? আর করছি রক্ত শোষণ, কোষ বিভাজন। এই 4টা ক্লাস, মানে 4টা ক্লাস করছি আমরা। জানান তো আপনারা, এটা বাদে কি আর ক্লাস করছি কোনো? এটা বাদে মনে হয় না আর কোনো ক্লাস করছি। তারপর একটু আপনারা জানাইতে থাকেন, ওকে? এই ক্লাসটাই সাধারণত আমরা করছি, এগুলা এ বাদে আর কোনো ক্লাস করি নাই সাধারণত। আচ্ছা আসেন, এরপরে আমরা এখানে আর কি কি করব সেটা একটু দেখি। আমরা আজকে ক্লাস করব, আজকে বিশেষ আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে আমাদের। যেহেতু রক্ত হয়ে গেছে, শোষণ হয়ে গেছে, কোষ বিভাজন হয়ে গেছে, ঘাস ফড়িংও হয়ে গেছে, আমরা এখান থেকে তাই আর কি করতে পারি একটু বলেন তো? আজকে আলোচনা করব আমরা কোষ ও কোষের গঠন নিয়ে। কোষ ও কোষের গঠন, কোষ ও কোষের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করি, ওকে? এই অধ্যায়টা দেখি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেকচার। একদিন করছি আমরা কোষ বিভাজন, আজকে করব আমরা কোষ ও কোষের গঠন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটাই কিন্তু বায়োলজির অন্যতম, যদি বেসিক ভাবেন তাহলে কোষ থেকেই কিন্তু সবকিছু শুরু হচ্ছে। চলে যাই আমরা ক্লাসে। আমরা কি কি করতে পারি দেখেন তাইলে। আচ্ছা আসেন, টোটাল টপিকের নাম দিচ্ছি আমরা কোষ ও কোষের গঠন। কোষের গঠন, ওকে? এই অধ্যায়ে পড়তে গেলে প্রথমে আমাদের পড়তে হবে সেল নিয়ে, যেটা আমরা অলরেডি করে ফেলছি। তারপর আমি একটু যদি বলে দিই, পৃথিবীতে প্রথম সেল সম্পর্কে ধারণা দিয়েছিলেন কে বলেন তো? প্রথম সেল সম্পর্কে ধারণা দিয়েছিলেন রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী। রবার্ট হুক একটা বই লিখছিলেন, বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। রবার্ট হুক যে বই লিখছিলেন, বইয়ের নাম কি বলেন তো আপনারা? মাইক্রোগ্রাফিয়া বই। এই মাইক্রোগ্রাফিয়া বইতে তিনি প্রথম বলছিলেন সেল মানে হচ্ছে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ। সেল মানে কি বলেন তো? ক্ষুদ্র প্রকোষ্ঠ। সেল মানে হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ, ওকে? অথবা তিনি আরো কথা বলছিলেন, সেল মানে একটা স্মল রুম। পরীক্ষায় দিবে, রবার্ট হুকের মতে সেল বলতে নিচের কোনটিকে বোঝায়? সেল বলতে নিচের কোনটিকে বোঝায়? আপনাকে জানতে হবে কোনটা বোঝায়। এই যে ক্ষুদ্র প্রকোষ্ঠকে বোঝায়, এটা মাথায় রাখতে হবে, ওকে?
আচ্ছা, এরপরে অনেক বছর পরে লোইওসিকেভিস পারফেক্ট একটা সংজ্ঞা দেয় সেলের। লোইওসিকেভিস, বুঝছেন? লোইওসিকেভিস কি করছিলেন, একটা কোষের পারফেক্ট ডেফিনেশন দিছে। ওকে, আপনারা এটা একটু দেখতে থাকেন তো, আপনারা এটা দেখতে থাকেন। আচ্ছা, আচ্ছা, এরপরে কি দেখবো আমরা, দেখেন এরপরে আমরা বলবো লোইসিকেভিচ যে সংজ্ঞা দিছিলেন সেই সংজ্ঞা থেকে আমরা পড়েছি যে কোষের ভিতরে কি থাকবে, মরুলা। কি থাকবে বলুন তো, মরুলা থাকবে, ব্লাস্টুলা, ব্লাস্টুলা, তারপর থাকবে এখানে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। এই প্রত্যেকটা টার্ম আপনাকে জানতে হবে at anyhow, at any cost, যে করেই হোক এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম আপনাকে আগে জানতে হবে। দেখেন আপনারা জানেন মরুলা ধাপে এসে, মরুলা ধাপে যখন আমরা যাই তখন কোষের সংখ্যা হয় 32টি। কতটি? 32টি। আচ্ছা, ব্লাস্টুলা ধাপ মানে কি? ব্লাস্টুলা ধাপে কোষের সংখ্যা হবে, ব্লাস্টুলা ধাপে কোষের সংখ্যা হবে অনেকগুলো, অসীম, অনেকগুলো কোষ হবে। আচ্ছা, যখন গ্যাস্ট্রোলা ধাপে যাব আমরা, গ্যাস্ট্রোলা ধাপে কোষের সংখ্যা হবে, এখানে আর কোষ আমরা বলবো না, এই ধাপে আমাদের অঙ্গের সূচনা হবে। কি হবে বলেন তো? অঙ্গের সূচনা। এই ধাপে অঙ্গের সূচনা হবে, এটা মাথায় রাখেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যদি যেয়ে থাকি, এখান থেকে আর কি কি আলোচনা করব আমরা। আচ্ছা, এই ধাপের পরে আমরা পড়ব, আপনারা জানেন, একটু খেয়াল করেন, কথা হচ্ছে কোষ সম্পর্কে আমরা যেখানে আলোচনা করব, কোষ সম্পর্কে যেখানে আলোচনা করব তার নাম দিব আমরা সাইটোলজি। কি নাম দিব বলেন তো? সাইটোলজি, যেটাকে আমরা বলতেছি কোষবিদ্যা। সেল সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে সাইটোলজি, বা এটাকে আমরা কি বলি? কোষবিদ্যা বলে থাকি। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস জানতে হবে আপনাকে। কি জিনিস জানতে হবে? সেটা জানতে হবে আপনাকে, দেখেন সেটাকে আপনাকে জানতে হবে যে কি জানতে হবে, খেয়াল করেন একটু। এখানে বলতে হবে কোষবিদ্যার জনককে। আপনাকে জানতে হবে যে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক, কোষবিদ্যার জনকের নাম আপনারা জানেন সবাই, যে কোষবিদ্যার জনকের নাম হচ্ছে রবার্ট হুক। কে বলেন তো? কোষবিদ্যার জনকের নাম হচ্ছে রবার্ট হুক, রবার্ট হুক। ওকে, আচ্ছা, ভালো কথা। এরপরে জানতে হবে কোষবিদ্যার জনকের নাম জানছেন, ভালো কথা, বাট যদি কখনো পরীক্ষায় দিয়ে দেয় আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনকের নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে, পরীক্ষায় দিবে আধুনিক কোষবিদ্যার জনককে। সবাই মনে করবে ক নম্বর অপশন দিবে রবার্ট হুক, সবাই ভাববে রবার্ট হুক, বাট রিমাইন্ড দ্যাট আধুনিক কোষবিদ্যার জনকের নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন। ওকে, এগুলো বেসিক পড়া, ইতিহাস জাস্ট। এরপরে আমরা ডিপে ঢুকবো একটু পরে। আচ্ছা, এরপরে এখানে আমরা আলোচনা করব, এটা নিয়ে আমাদের আপাতত সীমাবদ্ধ। এরপরে আমরা চলে যাব বেসিক পয়েন্টে। এই অধ্যায়ের বেসিক যেগুলো আছে, এই অধ্যায়ের বেসিক যেমন আছে আপনাদের, যে প্রথমেই পড়তে হবে কোষ প্রাচীর নিয়ে। প্রথমে কি পড়তে হবে বলুন তো? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরকে আমরা কি বলি? সেল ওয়াল বলে থাকি। কোষ প্রাচীরকে বলি সেল ওয়াল। আচ্ছা, এই সেল ওয়াল নিয়ে কি কি পড়তে পারে একটু দেখেন। প্রথমে মনে রাখতে হবে একটা কোষ প্রাচীর সাধারণত আপনার তৈরি হয়, একটা কোষ প্রাচীর মূলত আমরা বলবো সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয় বলেন তো? সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি হয়। এই সেলুলোজটার গঠন কেমন জানেন আপনারা? সেলুলোজটার গঠন হচ্ছে বিটা 1,4 কার্বন কার্বন সিকল দিয়ে তৈরি হয়। বিটা 1,4 কার্বন সিকল। প্রশ্ন করতে পারেন আমাকে, ভাইয়া
বিটা 1,4 কার্বন সিকল আবার কি? বিটা 1,4 কার্বন সিকল জাস্ট লাইক দ্যাট। দেখেন আপনারা এখানে ধরেন CH2OH আছে, CH2OH এর সাথে এখানে কার্বন গেছে, এই কার্বনটা এখানে গিয়ে এই জায়গায় যাবে, এরপর এখানে, তারপর এখানে, তারপর এই যে, তারপর এই যে, দেন এই যে। এটা হচ্ছে কার্বনের একটা গাঠনিক ধর্ম, অর্থাৎ কার্বোহাইড্রেটের গাঠনিক ধর্ম। এখানে দেখেন আমরা মার্কিং করতে পারি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6। কথা বুঝছেন? এর মধ্যে আপনারা ইজিলি বলতে পারবেন, দেখেন তো কি বলতে পারেন, এটা কি 1 নম্বর পড়ছেন না? তাহলে 1 নম্বর আর 4 নম্বর কার্বনে কি আছে? সিকলে পার্থক্য আছে। তাই সেলুলোজ বিটা 1,4 কার্বন সিকল নিয়ে তৈরি। সেলুলোজ কি নিয়ে তৈরি? বিটা 1,4 কার্বন সিকল। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে আসেন, আচ্ছা এরপরে কি আসবেন দেখেন, এরপরে আপনারা এখানে দেখবেন, আচ্ছা এরপরে আপনারা দেখবেন, দেখেন কার একটা কোষ প্রাচীরের ক্ষেত্রে আর কি কি অপরিসীম কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। কোষ প্রাচীরের রিমাইন্ডার, একটা কোষ প্রাচীরের 3টা স্তর থাকে। কয়টা স্তর থাকে? 3টা স্তর। ওকে, একটা কোষ প্রাচীরের স্তর আছে 3টা। আচ্ছা, একটা কোষ প্রাচীরের স্তর দেখেন 3টা। কয়টা স্তর? 3টা স্তর নিয়ে তৈরি। এই 3টা স্তরের প্রথম পয়েন্টের নাম, এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর, সরি প্রথমটার নাম হচ্ছে আমার মধ্য পর্দা। নাম কি বলেন তো? প্রথমটার নাম হচ্ছে মধ্য পর্দা, প্রথমটার নাম মধ্য পর্দা। দ্বিতীয়টার নাম হচ্ছে আমার এখানে প্রাথমিক প্রাচীর। দ্বিতীয়টার নাম কি বলেন তো? প্রাথমিক প্রাচীর। আচ্ছা ওয়েট, আচ্ছা এটার নাম কি? প্রাথমিক প্রাচীর। দ্বিতীয়টার নাম হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, খেয়াল করেন। আচ্ছা 3 নম্বরটার নাম হচ্ছে এখানে সেকেন্ডারি প্রাচীর। 3 নম্বরটার নাম কি? সেকেন্ডারি প্রাচীর। এগুলো আমাদেরকে জানতে হবে। এখন আমরা ধাপে ধাপে দেখব মধ্য পর্দা কি দিয়ে তৈরি হয়েছে, প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছে এবং সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছে। রিমাইন্ডার, সবাই খেয়াল করেন, এখানে আমাদের যেটা আমরা মধ্য পর্দা দেখব, এই মধ্য পর্দার তৈরি হবে, সাধারণত মধ্য পর্দা তৈরি হয় প্রোটিন এবং লিপিড নিয়ে, প্রোটিন প্লাস লিপিড নিয়ে, প্রোটিন প্লাস লিপিড। আচ্ছা, এই যে প্রোটিন আর লিপিড লিখলাম না, এই প্রোটিন লিপিড নিয়ে এখন খেলা হবে। প্রশ্ন হচ্ছে আমাদের প্রোটিন তো একটা দুইটা না, প্রোটিন হচ্ছে অসংখ্য। কোন প্রোটিন নিয়ে তৈরি এটা আপনাকে জানতে হবে। এখানে প্রোটিন তৈরি হয়েছে, দেখেন এই প্রোটিনটা তৈরি হবে আপনার সাইটোপ্লাজম। তো আসছেন, সাইটোপ্লাজম জানেন, আগে লিপিডটা ব্যাখ্যা করি। সাইটোপ্লাজম সম্পর্কে আপনারা জানেন, একটা গাছের ক্ষেত্রেও কি সাইটোপ্লাজম থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এই সাইটোপ্লাজম বিভাজন, সাইটোপ্লাজম যখন টেলোফেজ পর্যায়ে যায়, কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ের শেষ দিকে যায়। টেলোফেজ পর্যায়ের শেষ দিকে সাইটোপ্লাজম থেকে একটা লিপিড তৈরি হবে, সেই লিপিডটার নাম ফ্রাগমোপ্লাস্ট। সেই লিপিডটার নাম কি বলেন তো? ফ্রাগমোপ্লাস্ট। সেই লিপিডটার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। কথা বলতে পারছি? এবং দেখেন এখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে পেকটিন জাতীয় প্রোটিন। এই প্রোটিনটাও এই টেলোফেজ পর্যায়ের এই পর্যায়ে এসে গলগি বডি থেকে, কোন জায়গা থেকে বলেন তো? গলগি বডি থেকে আপনার পেকটিন জাতীয় প্রোটিন তৈরি হয়। এখানে কি প্রোটিন তৈরি হয়? পেকটিন নামক প্রোটিন তৈরি হয়। কথা বলছেন আপনারা? শেষ। অর্থাৎ প্রোটিন আর লিপিড জানলেন। একটা প্রোটিন হচ্ছে ওই যে দেখেন সাইটোপ্লাজম থেকে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে লিপিড, যে লিপিডটা তার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। আর গলগি বডি থেকে এখানে প্রোটিন তৈরি হবে, কোন প্রোটিন? পেকটিন জাতীয় প্রোটিন তৈরি হবে। আই থিঙ্ক সবাই স্ট্যান্ডার্ডলি বুঝতে পারছেন। আচ্ছা এবার আসেন প্রাথমিক প্রাচীর। এই যে মধ্য পর্দার উপরে আপনি যদি কোনো আবরণ তৈরি করেন, সে আবরণের নাম হবে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর এখানে তৈরি হয় সাধারণত সেলুলোজ দিয়ে। বলেন তো কি দিয়ে সাধারণত তৈরি হয়? সেলুলোজ
হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এই দুইটা জিনিস। তা বাদে আর একটা জিনিস থাকবে, তার নাম হচ্ছে আপনার গ্লাইকোপ্রোটিন। তার নাম কি থাকবে বলুন তো? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কথা বুঝাইতে পারছি? প্রাথমিক প্রাচীরে এগুলো থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ আর কি গ্লাইকোপ্রোটিন থাকবে। আচ্ছা, ডান। এরপরে দেখেন, আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন, ভাইয়া সেলুলোজ আপনি একটু আগে বলছেন সেলুলোজ বিটা 1,4 কার্বন সিকল নিয়ে তৈরি, হেমিসেলুলোজ কি? যারা গতকালকে সলভ ক্লাস করছেন, লাইভ সলভ ক্লাস, তারা অটোমেটিক্যালি বলতে পারবেন হেমিসেলুলোজ মানে ডাইরেক্টলি বলতে পারেন সেলুলোজের অর্ধেক, অর্থাৎ হেমি মানে অর্ধ, অর্থাৎ সেলুলোজের অর্ধেক। শেষ। এবার আসেন, এখানে আসেন সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর এখানে থাকবে কি দেখেন, সেকেন্ডারি প্রাচীরে সাধারণত থাকবে আপনার, সেকেন্ডারি এখানে প্রাচীর এখানে থাকবে কি দেখেন, সেকেন্ডারি প্রাচীর থাকবে সেলুলোজ থাকবে, অবশ্যই সেলুলোজ থাকবে। সেলুলোজের সাথে এখানে থাকবে আর লিগনিন। কি থাকবে বলেন তো? সেলুলোজের সাথে এখানে থাকবে লিগনিন জাতীয় প্রোটিন, লিগনিন, লিগনিন, পেকটিন, লিগনিন, পেকটিন, সুবেরিন, লিগনিন, পেকটিন, সুবেরিন এবং ওয়াক্স, লিগনিন, পেকটিন, সুবেরিন এবং ওয়াক্স ইটসেট্রা। এইগুলো থাকবে আপনার হচ্ছে এই সেকেন্ডারি প্রাচীরে। কথা বলছেন সবাই? সেকেন্ডারি প্রাচীরে এইগুলা থাকবে। কথা আর একটা কথা বলে যাই, এই মধ্যপর্দার উপরে যখন প্রাথমিক প্রাচীর তৈরি হয়, এটা দৈর্ঘ্য হবে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর সেকেন্ডারি প্রাচীরের দৈর্ঘ্য হবে 5 থেকে 10 মাইক্রোমিটার, 5 থেকে 10 মাইক্রোমিটার। কথা বলছেন সবাই? শেষ। এখন সব থেকে বড় কথা, অনেকের মনে কোশ্চেন হইতে পারে, ভাইয়া এই ওয়াক্সটা কি? ওয়াক্স মানে হচ্ছে মোম। ওয়াক্স মানে কি বলেন তো? মোম। আই থিঙ্ক বুঝছেন, ওয়াক্স মানে হচ্ছে মোম। শেষ। আচ্ছা, লিগনিন, পেকটিন, সুবেরিন, ওয়াক্স ইটসেট্রা পাইছেন। এই সেকেন্ডারি প্রাচীর পরে, সেকেন্ডারি প্রাচীরের পরে কখনো কখনো আর একটা প্রাচীর তৈরি হয়, সেই প্রাচীরের নাম টারশিয়ারি প্রাচীর। তার নাম কি বলেন তো? টারশিয়ারি প্রাচীর। তার নাম হচ্ছে টারশিয়ারি প্রাচীর। এই টারশিয়ারি প্রাচীর সাধারণত সব উদ্ভিদে থাকে না, শুধুমাত্র ভাজক কোষের ক্ষেত্রে, যেসব উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কোষ দেখা যায়, এই ভাজক কোষের ক্ষেত্রে আপনার টারশিয়ারি প্রাচীর থাকবে। কি থাকবে? ভাজক কোষের ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর থাকবে। আই থিঙ্ক সবাই বুঝছেন এই পর্যন্ত। ওকে, ডান। এটা যদি জেনে থাকেন, এরপরে আসেন আপনারা পড়বেন, এরপরে এখানে পড়বেন মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর সব গেছে। এরপর কি আছে? টারশিয়ারি প্রাচীর, এটাও গেছে। এবার আপনারা পড়বেন এখানে আর কি কি রাসায়নিক গঠন আছে, একটা কোষ প্রাচীরের ক্ষেত্রে আর কি কি রাসায়নিক গঠন আছে। দেখেন, কোষ প্রাচীর নিয়ে হিউজ পড়ালেখা করা যায়। তারপরে আপনারা এখানে পড়বেন আর, যেমন এখানে আপনার ধরেন এই একটা জায়গা, এই পাশে আর একটা জায়গা, এই দুই জায়গায় কোষ আছে। কি আসছে? কোষ। এখানেও কি আছে? কোষ আছে। দুইটা কোষের মধ্যবর্তী এই জায়গাটা, মধ্যবর্তী এই জায়গায় কোষ আছে, এই জায়গায় কোষ আছে, মধ্যবর্তী এই জায়গাটাকে বলা হয়, মধ্যবর্তী এই জায়গাটাকে বলা হয় মধ্যপর্দা। কি বলা হয় বলেন তো? মধ্যপর্দা। বাট এই মধ্যপর্দার অবস্থানের কারণে কখনো কখনো এই কোষের ভিতরে এমন ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায়। কি দেখা যায় বলেন তো? ফাঁকা ফাঁকা জায়গা। তখন এই কোষটাকে ডাকা হয় কূপ এলাকা নামে। কি নামে ডাকানো হয়? কূপ এলাকা নামে। যখন কূপ এলাকা দুই জায়গায় থাকবে, কোন জায়গায়? দুই জায়গায় কূপ এলাকা থাকবে, তখন আপনি এই মধ্যপর্দাকে আর আলাদা করে মধ্যপর্দা নামে ডাকতে পারবেন না। তখন এর নাম হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে পিট মেমব্রেন। এর নাম হয়ে যাবে কি বলেন তো? পিট মেমব্রেন। কথা বলছেন? এর নাম হয়ে গেছে পিট মেমব্রেন। আই থিঙ্ক সবাই ইজিলি বুঝতে পারছেন। তখন এর নাম হয়ে গেছে কি বলেন তো? পিট মেমব্রেন। আচ্ছা, ভালো কথা। এবার আসেন একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখবো আমরা। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে কি কি থাকতে পারে সেটা আমরা এখন একটু লক্ষ্য করব। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে প্রথমেই মনে রাখতে হবে, কোষ প্রাচীর দেখেন, এটা পড়তে গেলে আপনাকে বেশ কিছু জিনিস আগে চিত্র দেখতে হবে। চিত্রটা কেমন হয় দেখেন। ধরেন
জাস্ট লাইক দ্যাট আমি একটা গলার চেন আঁকতেছি, গলার চেন, মেয়েরা যে গলার চেন পরেন ওই ধরনের চেন আঁকতেছি আমি এখন। দেখেন এই ধরনের একটা চেন, তা চেনের ক্ষেত্রে প্রত্যেকটা যে ঘাট থাকে না, সবাই লক্ষ্য করেন, চেনের ক্ষেত্রে প্রত্যেকটা যে ঘাট, এই ঘাটের ধরেন আপনি এখন নাম দিছেন, এই ঘাটের নাম দিছেন, এখন দেখেন তো কি ঘাটের নাম দিছেন সেলুলোজ, অর্থাৎ প্রত্যেকটা ঘাটে কি আছে, সেলুলোজ আছে। এখানেও আছে কি সেলুলোজ, এখানেও আছে কি সেলুলোজ, এখানেও সেলুলোজ, এখানেও সেলুলোজ, এখানেও সেলুলোজ। অসংখ্য সেলুলোজ নিয়ে, এইভাবে অসংখ্য সেলুলোজ নিয়ে একসাথে তৈরি করবে সেলুলোজ চেন। কি তৈরি করে, সেলুলোজ চেন তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বুঝবেন না, পরীক্ষায় আসলে জিন্দেগিতেও পারবেন না, শিওর থাকেন। অসংখ্য দেখেন একটা চেনের ক্ষেত্রে প্রত্যেকটা যে ঘাট আছে, এই ঘাটের নাম দিচ্ছেন আপনি সেলুলোজ, এই যে সেলুলোজ। অসংখ্য এমন ঘাট নিয়ে কি হয়, একটা চেন তৈরি হয়, তা ঘাটে কি অবস্থান করতেছে, সেলুলোজ, তাই নাম দিচ্ছেন আপনি এটার নাম সেলুলোজ চেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে এই সেলুলোজ চেনের পরে এখানে কি আছে দেখেন, এই সেলুলোজ চেনের পরে আমরা আবার বলতেছি, যদি এমন একটা চেন তৈরি হয়েছে, কি দিয়ে বলেন তো, একটা চেন তৈরি হইলো এমন এক থেকে 3,000, এমন 1 থেকে 3,000 সেলুলোজ নিয়ে তৈরি করছে সেলুলোজ চেন। এবার আসেন, এমন একটা চেন হয়েছে 1 থেকে 3,000 সেলুলোজ নিয়ে, যদি 100টা চেন এমনি একসাথে হয়, একটার পর একটা চেন আপনার শিকল তৈরি করছে, 100টা সেলুলোজ চেন একসাথে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। কি তৈরি করে বলেন তো, ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করছে। কথা বুঝাইতে পারছি? এবার এমন দেখেন, তাহলে কয়টা সেলুলোজ চেন নিয়ে, 100টা। এবার আবার দেখেন, আপনি যদি কোনো কারণে 20টা ক্রিস্টালাইন মাইসেলি একসাথে করেন, 20টা ক্রিস্টালাইন মাইসেলি একসাথে করছেন, তখন তার নাম হবে মাইক্রোফাইব্রিল। তখন তার নাম হবে কি, মাইক্রোফাইব্রিল। এবার আসেন, যদি 250টা মাইক্রোফাইব্রিল একসাথে হয়, 250টা মাইক্রোফাইব্রিল একসাথে হয়, তখন তৈরি করবে দেখেন কি, তখন আবার তৈরি করবে এখানে আপনার ম্যাক্রোফাইব্রিল। তখন আবার তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। কথা বুঝছেন আমার কথা? শেষ। এটাই ছিল কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। 1 থেকে 3,000 সেলুলোজ নিয়ে সেলুলোজ চেন তৈরি হয়েছে, 100টা সেলুলোজ চেন নিয়ে তৈরি করছে আপনার কি বলেন তো, ক্রিস্টালাইন মাইসেলি। 250টা ক্রিস্টালাইন মাইসেলি একসাথে কি তৈরি করবে, মাইক্রোফাইব্রিল তৈরি করবে। 250 মাইক্রোফাইব্রিল একসাথে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল তৈরি করবে। সোজা কাজ, একদম সোজা, ইজি কোশ্চেন, ইজিলি আপনি অ্যান্সার করার কথা। এগুলা সবাই বুঝছেন? সবাই শেষ, এগুলো শেষ। এরপর চলে যান, মনে রাখবেন একটা কোষ প্রাচীরের সেলুলোজ থাকবে 40%, রাসায়নিক গঠন সেলুলোজের 40% থাকবে কি, সেলুলোজ। একটা কোষ প্রাচীরের 40% সেলুলোজ, হেমিসেলুলোজ থাকবে আপনার 20%, পেকটিন থাকবে 30%, এবং আপনার হচ্ছে পেকটিনের পরে কি আছে এখানে, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন থাকবে 10%, গ্লাইকোপ্রোটিন থাকবে 10%। বুঝছেন? আই থিঙ্ক শেষ। সবাই একটু লক্ষ্য করেন তো, সবাই ইজিলি লক্ষ্য করেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন কে কে টোটাল লেকচার, টোটাল স্ট্রাকচারটা একদম টোটাল সূক্ষ্ম গঠন, রাসায়নিক গঠন সবাই কে কে বুঝছেন কমেন্টের মাধ্যমে জানান, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। যারা ক্লাস করতেছেন 2-3 জন যারা আছেন টোটালি জানিয়ে দেন আগে বুঝছেন কিনা। টোটাল সূক্ষ্ম গঠন বোঝার কথা, টোটাল একটা কিভাবে কূপ এলাকা থেকে আপনার পিট মেমব্রেন তৈরি হচ্ছে, পিট পেয়ার তৈরি হচ্ছে বোঝার কথা। আবার একটা সূক্ষ্ম গঠনে কিভাবে একটা সেলুলোজ থেকে টোটাল ম্যাক্রোফাইব্রিল তৈরি হচ্ছে সেটাও বোঝার কথা। একটু জানান, কমেন্টের মাধ্যমে ব্যস্ত জানান, তারপর আমি নেক্সট টপিকে চলে যাব। আমি নেক্সট টপিকে চলে গেলাম, আপনারা মনে সব ঘুমাই গেছেন, কি ক্লাস করেন কিছুই বুঝি না। কমেন্টের মাধ্যমে জানাইতে থাকেন, আমরা চলে যাই সময় ক্ষেপণ না করে। আমরা এখন পড়বো প্লাজমা মেমব্রেন। কি পড়বো বলেন তো, প্লাজমা মেমব্রেন পড়বো। আচ্ছা, প্লাজমা মেমব্রেন
এটার নাম কি আমরা জানি? কোষ ঝিল্লি। সিম্পল সিম্পল জিনিস পড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে মনে রাখবেন, কোষ ঝিল্লি পড়তে গেলে আপনি একটা জিনিসই মনে রাখবেন, যে যেখানেই প্লাজমা মেমব্রেন থাকবে এই কথা পাবেন, এটা 2 স্তরীয় আবরণ হয়ে থাকে সাধারণত। কেমন আবরণ থাকে? দ্বিস্তরীয় একটা আবরণ নিয়ে তৈরি হয়। এই দ্বিস্তরীয় আবরণ কি দিয়ে তৈরি হয় একটু খেয়াল করেন। দ্বিস্তরীয় আবরণ যেখানে থাকবে সাধারণত এখানে অবস্থান করবে ফসফোলিপিড। কি অবস্থান করবে? ফসফোলিপিড। এই ফসফোলিপিডকে ভেঙে ফেলেন। আপনাদেরকে বলছি বায়োলজি ভাঙতে শিখতে হবে। অর্থাৎ ভাঙলে এখানে দেখেন 2টা জিনিস পাবেন। একটা পাবেন হচ্ছে ফসফেট, আর একটা কি পাবেন? লিপিড। আর একটা কি পাবেন বলুন তো? লিপিড। এই সাথে সাথে আপনাকে পড়ে ফেলতে হবে লিপিডকেও ভেঙে ফেলতে হবে। লিপিডকে ভাঙলে কি পান? আপনারা শেখাইছি লিপিড একটা জটিল খাবার, এটাকে ভাঙলে আপনি পাবেন সেখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কেন এই কথা বলতেছি একটু পরে বুঝবেন। লিপিড যেখানে সেখানে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড আর কি? গ্লিসারল তৈরি হবে। শেষ। এবার আসেন আরো কিছু কথা বলে রাখি। প্লাজমা মেমব্রেন যেখানে বৈষম্যবেদ্য পর্দা থাকবে সেখানে। আপনাদেরকে বহুতবার বুঝিয়েছি বৈষম্যবেদ্য কি। বৈষম্যবেদ্য পর্দা থাকবে সেখানে। আর না বলি, আর একটা পয়েন্ট মনে রাখবেন, এখানে যেখানে প্লাজমা মেমব্রেন থাকবে সেখানে অবশ্যই আর একটা জিনিস থাকবে, তার নাম হচ্ছে লিপোপ্রোটিন। কি থাকবে বলুন তো? লিপোপ্রোটিন থাকবে। শেষ। এটা ছিল আমাদের প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে একটা মেইন যা যা পয়েন্ট আছে সেই মেইন পয়েন্ট। আচ্ছা, এবার আসেন প্লাজমা মেমব্রেনের একটু গঠনে যদি লক্ষ্য করেন, প্লাজমা মেমব্রেনের গঠনে দেখতে গেলে দেখবেন এমনে এমনে আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হচ্ছে। এমনে এমনে যেখানে যেখানে আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হবে মনে রাখেন, এই আঙুলের ন্যায় প্রবর্ধককে আমরা বলবো মাইক্রোভিলাই। কি বলবো বলেন তো? আঙুলের ন্যায় প্রবর্ধককে আমরা বলতেছি মাইক্রোভিলাই। বলতেছি মাইক্রোভিলাই, নট মাইক্রোবিলাই। আবার অনেকে বলেন মাইক্রোবিলাই। ওকে, এটি আবার গুলাই ফেলেন না। আবার আরেকটা কথা, এটার পড়ছেন কি, যেখানে আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হয়েছে এটার নাম মাইক্রোবিলাই। আর একটা জায়গায় আপনাদের আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হয়েছিল, সেই জায়গায় আমি নাম বলছিলাম, শুধু নাম বলছিলাম কি বলেন তো? শুধু বিলাই। আমি জানি জিজ্ঞাসা করলে পারবেন না, ডাইরেক্টলি অ্যান্সার করে ফেলি। আপনারা অগ্নাশয় আর ক্ষুদ্রান্ত্র পড়ছেন, এই ক্ষুদ্রান্ত্রের একটা পর্যায়ে গিয়ে বোর্ডের দিকে লক্ষ্য রাখেন, একটা পর্যায়ে গিয়ে এখানে এখানেও আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হয়েছিল, বাট এটা দেখতে মনে হচ্ছিল একটা পাতার নাই। মনে আছে কিনা আপনাদের? এই জায়গায় তৈরি হয়েছিল কি বলেন তো? শুধু বিলাই তৈরি হয়েছিল। এই জায়গায় তৈরি হয়েছিল কি? শুধু বিলাই। এটার নাম কি? মাইক্রোভিলাই। রিমাইন্ডেড। ওকে, এবার আসেন, এই যে আঙুলের ন্যায় প্রবর্ধকের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা কি বলবো? পিনোসাইটিক ফোস্কা। কি বলবো? পিনোসাইটিক ফোস্কা। রিমাইন্ডেড। এটাকে আমরা বলবো পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক পিনোসাইটিক ফোস্কা। এটা ছিল আমাদের একটা মাইক্রোভিলার মোটামুটি একটা গঠন। নির্দিষ্ট পয়েন্টে আমরা এই পয়েন্ট বলতে পারি। আচ্ছা, এর মধ্যে প্লাজমা মেমব্রেন নিয়ে যেহেতু কথা বলে ফেলছি, আচ্ছা আপনাদের একটা পয়েন্ট বলি নাই, এই প্লাজমা মেমব্রেন কিন্তু ডাইরেক্টলি আমরা বলবো এরা প্রোটোপ্লাজমের অংশ। কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি ইজিলি আমরা। একটার নাম প্লাজমা মেমব্রেন, একটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, আর একটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর একটা নাম কি বলুন তো? নিউক্লিয়াস। শেষ। আমরা এখন প্লাজমা মেমব্রেনের আর একটা নির্দিষ্ট মডেল দেখব, যে মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল বলুন তো? ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আমরা এখন দেখব। আসেন, আমরা এখন চলে যাচ্ছি ফ্লুইড মোজাইক মডেল। আমি চিত্র কিচ্ছু না গিয়ে সিম্পলি ফ্লুইড মোজাইক বোঝাই ফেলবো যদি মনোযোগ দিতে পারেন আপনারা। ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, এই ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে কি দেখবেন বলেন তো? প্রথমেই পড়বেন আপনারা এখানে সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার আর নিকলসন বলে একজন বিজ্ঞানী আছে, দুইজন বিজ্ঞানী, সরি, সিঙ্গার এবং নিকলসন। এই সিঙ্গার ও নিকলসন কি করছে জানেন? এই ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে।
এই ফ্লুইড মিউজিক মডেলকে তৈরি করা হয়, মানে তুলনা করা হয় অনেক সময় হিমশৈল হিসেবে। কি হিসেবে? হিমশৈল। হিমশৈল বোঝেন আপনারা? অর্থাৎ যেমন আমি বলতে পারি, ধরেন একটা জায়গায় বরফ আছে, এই বরফটা যখন গলতে শুরু করবে, এর নিচে থাকবে কি বলেন তো? পানি। পানির উপরে আপনার কি ভাসতে থাকে? বরফ ভাসতে থাকে। জাস্ট এই গঠনকে তুলনা করছে তারা তার সাথে। এ বাদেও এই প্লাজমা মেমব্রেনের কিন্তু অনেক গঠন আছে। যেমন আপনি বলতে পারেন ড্যানিয়েল এবং ড্যাপসনের স্যান্ডউইচ মডেল। নাম কি? স্যান্ডউইচ মডেল। আবার বলতে পারেন রবার্টসনের ক্ষেত্রে বলতে পারেন এখানে কি আছে আপনার? ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন সবই কিন্তু বলে দিলাম, লিখেও দিলাম। এরপরেও যদি না পারেন তাহলে পিটানো ছাড়া কোনো উপায় নেই আপনাদের। ফ্লুইড মিউজিক মডেলের ক্ষেত্রে এখন আসেন আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে ব্যাখ্যা শুরু করি। এই জাস্ট লাইক দ্যাট, এইটার গঠন আপনার দেখেন পড়বেন, এই দুইটা জিনিস নিয়ে আমরা পড়ে ফেলবো। একটা আছে মাথা, মনে রাখবেন, একটা হচ্ছে মাথা, একটা কি বলেন তো? লেজ। মাথা আর লেজ। খেয়াল করবেন এই ফ্লুইড মিউজিক মডেলের ক্ষেত্রে এখানে এইটা জাস্ট লাইক দ্যাট এমন অনেকগুলো জিনিস তৈরি হবে সেম টু সেম কাহিনীর উপর ডিপেন্ড করে। এই যে মাথা লেজ, মাথা লেজ, জাস্ট এটা দিয়ে আমরা পড়ে ফেলবো, আর কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট মাথা লেজ। এখন দেখেন এটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে কি পড়বেন, এটার উপর ডিপেন্ড করে এখানে পড়তে আসবেন আপনারা জাস্ট এই মাথার উপরে লিখবেন। মাথা কয়টা বলেন তো? দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি একটা মাথা, কিন্তু এই মাথাকে আপনি বলবেন পোলার ফসফেট মাথা। ডাইরেক্টলি মাথা ডাকবেন না, ডাকবেন কি বলেন তো? পোলার ফসফেট মাথা। আচ্ছা, পোলার তো বোঝেন, পোলার কে বোঝানো লাগবে? যে পানিতে দ্রবীভূত হয়, এক কথায় তার নাম কি? পোলার। পানিতে দ্রবীভূত না হইলে নন পোলার। তাহলে মাথা যেটা এই ফ্লুইড মিউজিক মডেলের ক্ষেত্রে যেটা মাথা এটা পানিতে দ্রবীভূত হবে। দেখেন তো আপনার লেজ কয়টা আছে এখানে? লেজ কয়টা আছে খেয়াল করেন তো আপনারা? লেজ আছে দেখেন দুইটা। কয়টা লেজ? দুইটা লেজ। এই লেজকে আপনি ডাইরেক্টলি বলবেন এখানে দুইটি লেজ, বাট এখানে লেজটা হচ্ছে নন পোলার। এটা কেমন? নন পোলার। শুধু নন পোলার না, এর সাথে আপনাকে বলতে হবে নন পোলারের সাথে সাথে এখানে মনে রাখতে হবে এটা আপনার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা একটা কেমন? ফ্যাটি অ্যাসিড। প্রশ্ন করতে পারেন ভাইয়া ফ্লুইড মিউজিক আপনার প্লাজমা মেমব্রেনে ফসফোলিপিড আইসে, এখানে ফ্যাটি অ্যাসিড কোথা থেকে আসলো? রিমাইন্ড করেন, একটু আগের স্লাইডে আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা? দেখেন ফ্যাটি অ্যাসিড, লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড। সো এখানে ফ্যাটি অ্যাসিড এসছে, সোজা কথা। আরো কথা, নন পোলার প্রশ্ন করতে পারেন এই ফ্যাটি অ্যাসিড কেন নন পোলার? আচ্ছা, লিপিড মানে কি? চর্বি। চর্বিকে ভেঙে কি পাইছেন? ফ্যাটি অ্যাসিড পাইছেন। তো এখন লিপিড মানে ডাইরেক্টলি চর্বি বলা যায় না, স্নেহ আর কি, কিন্তু লিপিডের কয়েকটা পয়েন্ট আছে, যেমন তেল, চর্বি, মোম। এদের ক্ষেত্রে ধরেন একটা চর্বির উদাহরণ দেই, কোন লিপিডের সাথে তো পানিতে দ্রবীভূত হয় না, তার মধ্যে কি? এর মধ্যে এসেছে ডাইরেক্টলি ফ্যাটি অ্যাসিড। তাহলে মনে রাখবেন এই ফ্যাটি অ্যাসিড কি ডাইরেক্টলি আপনি পানিতে দ্রবীভূত করতে পারবেন না, তাই এটা কি? নন পোলার। শেষ। এটাই ছিল একটা ফ্লুইড মিউজিক মডেলের গঠন। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে কি থাকবে? তিনটা প্রোটিন থাকবে। কয়টা প্রোটিন? তিনটা প্রোটিন থাকবে। একদম সিম্পলি ব্যাখ্যা দিই, দুই দিকে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেই প্রোটিন বিস্তৃত থাকবে সেই প্রোটিনের নাম ইন্টিগ্রাল প্রোটিন। সেই প্রোটিনের নাম কি বলেন তো? ইন্টিগ্রাল প্রোটিন। সেই প্রোটিনের নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কথা বুঝছেন? ইন্টিগ্রাল প্রোটিন। 2 নম্বর যে প্রোটিন ছিল সেই প্রোটিনের নাম হচ্ছে, যেটা সারফেস বা তলে থাকবে, এই সারফেস বা তলে তার নাম পেরিফেরাল প্রোটিন। তার নাম কি? পেরিফেরাল প্রোটিন। তার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, ডান। এরপর লাস্ট যে প্রোটিনটা থাকবে, যেটা এমন যেই জায়গায় আপনার লিপিড ছিল, সেই জায়গাকে আকৃষ্ট করে যে প্রোটিন থাকবে সেই প্রোটিনের নাম হচ্ছে আপনার লিপিড সম্পৃক্ত প্রোটিন। সেই প্রোটিনের নাম হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই হলো আমাদের ফ্লুইড মিউজিক মডেল। আমাদের পোলার ফসফেট মাথা, নন পোলার ফ্যাটি অ্যাসিড লেস, আর আমাদের কি থাকবে? আপনাদের এখানে ডাইরেক্টলি 3টা প্রোটিন থাকবে। আপনারা বুঝছেন কিনা জানান? ফ্লুইড মিউজিক মডেল ডাইরেক্টলি বুঝছেন কিনা আপনারা জানাইতে থাকেন।
মোহাম্মদ রায়হান জানিয়েছেন আমরা তো সবাই আছি, সবাই মোটামুটি রেসপন্স করছি। আচ্ছা, আপনারা আবার রেসপন্স করতে থাকেন। আমরা এরপরে আর কি দেখতে পারি দেখেন, এরপরে আমরা দেখব ফ্লুইড মোজাইক মডেলের পরে সাধারণত আপনাদের বইতে আছে আর ইম্পর্টেন্টলি কি ব্যাখ্যা করতে পারি আমরা। আচ্ছা, এখানে আমরা একটু গলগি বডি নিয়ে কথা বলে যাই। গলজি বডি নিয়ে একটু কথা বলি। গলজি বডি নিয়ে কথা সেইভাবে বলার দরকার, তারপর বলি, সমস্যা নেই। আচ্ছা, এই গলগি বডি পড়ার সাথে সাথে আমরা এখানে রাইবোজোম নিয়ে পড়বো, একই সাথে রাইবোজোম নিয়ে পড়বো। আচ্ছা ওয়েট, একটু জায়গা নিয়ে লিখি, আসেন। আমরা প্রথমে পড়বো কি বলেন তো, এখানে গলগি বডি নিয়ে পড়বো, তারপর পড়ব রাইবোজোম নিয়ে, তারপর পড়ব একই সাথে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। কি নিয়ে বলেন তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিয়ে পড়ব, ইম্পর্টেন্ট খুবই। আচ্ছা, গলগি বডি নিয়ে পড়তে গেলে আপনাকে মনে রাখতে হবে, গলগি বডি সম্পর্কে আপনাদের তেমন কোনো বেশি তথ্য দিব না, ইজিলি আপনারা জানেন এটাকে বলা হয় কি, আপনারা জানেন প্যাকেজিং কেন্দ্র, ডিকটায়াসম, ইডিওসম, লাইপোকন্ড্রিয়া, তারপর গলগি অ্যাপারেটাস, এইগুলো আপনাদের বাচ্চাদের পড়া, এগুলো নিজেরাই পড়তে পারেন। আচ্ছা, যদি বলতাই আপনারা জানেন ক্যামিলো গলগি বলে একজন বিজ্ঞানী ছিল, তিনি কি করছেন, বিড়াল ও পেঁচার নার্ভ নিয়ে গবেষণা করতেছে, অর্থাৎ স্নায়ু নিয়ে গবেষণা করতেছে। কি নিয়ে? স্নায়ু নিয়ে গবেষণা করছে। এই গবেষণাকালে কি তৈরি হয়েছে? গলগি বডি আবিষ্কার হয়েছে। আচ্ছা, অনেকের মনে করছেন যে অনেকেই জানেন না এখন হয়তো গলগি বডি আসলে কোন জায়গা থেকে তৈরি হয়। এটা জানার জন্য আপনাকে আবার প্রথমে পড়তে হবে, এখানে আবার পড়তে হবে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। এই জন্য প্রথমেই লিখছি এখানে 3টা পয়েন্ট একসাথে পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখেন, আপনি জানেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 প্রকার। কয় প্রকার বলেন তো? 2 প্রকার। আচ্ছা, ওইগুলো যদি বলতে হয় তাও বলে দিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু 3টা অংশ থাকে, একটা সিস্টার্নি, ভেসিকলস, টিউবুলস, ওগুলো না বলি। মূলত 2টা ভাগে ভাগ করা যায় এটাকে। একটার নাম হচ্ছে মসৃণ অংশ, একটা হচ্ছে মসৃণ অংশ, আর একটা হচ্ছে অমসৃণ অংশ। আর এটা কি বলেন তো? অমসৃণ অংশ। একটা মসৃণ আর একটা কি? অমসৃণ। মসৃণকে আপনি বলেন স্মুথ, মসৃণকে বলবেন স্মুথ, অমসৃণকে বলবেন রাফ। এইটা থেকে এটার সংক্ষিপ্ত ফর্ম দেখেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইআর। কখনো কখনো এই সংক্ষিপ্ত আকারে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হবে এসইআর। অনেকেই জানেন না এসইআর কি। এসইআর এর পূর্ণরূপ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর অমসৃণকে আপনারা এইভাবে ডাকতে পারেন আরইআর। এটা নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা অনেকে পরীক্ষায় অনেক সময় অপশন দিয়ে দেয়, তখন অনেকেই ঘাবড়ে যান, এটা আবার কি, এটা কিছুই না তেমন কিছু। এখন আসেন এই এসিআর থেকে ইম্পর্টেন্ট, এবার যে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট। এসিআর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়। কি তৈরি হয়? গলগি বডি তৈরি হয়। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ভয়াবহ ইম্পর্টেন্ট, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আপনার রাইবোজোম তৈরি হয়। ভয়াবহ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে বসে আছে। এই গলগি বডি তৈরি হয়েছে কোন জায়গা থেকে? অলরেডি শিখছেন, অর্থাৎ এসইআর থেকে। আচ্ছা আচ্ছা, গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, এটা আপনারা জানেন। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, এটা সুন্দর করে দেখবেন আপনারা। আচ্ছা, গলগি বডির কাজ নিয়ে পড়তে হবে। গলগি বডির কাজ থেকে কোশ্চেন এসে বসে আছে। গলগি বডির কাজ কি দেখেন, গলগি বডির কাজ নিয়ে যদি পড়তে হয়, খেয়াল করেন, যদি কাজ পড়তে হয় আপনারা যে কাজটা পড়বেন সেটা হচ্ছে গলগি বডির প্রথম কাজ, শুনে অবাক হয়ে যাবেন, এটা প্রোটিন সঞ্চয় করে। প্রশ্ন এসছে প্রোটিন সঞ্চয় করে কোনটি? ক নম্বর অপশনে আছে রাইবোজোম। 90% স্টুডেন্ট মারবেন কি? রাইবোজোম। অথচ প্রোটিন সঞ্চয় করে কারা বলেন তো? গলগি বডি। আচ্ছা, এটা আর একটা জিনিস করে থাকে, সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ, শুক্রাণুর অ্যাক্রোসোম গঠন করে। শুক্রাণুর কি গঠন করে? অ্যাক্রোসোম।
অনেকেই একরসম কথাই জীবনে শোনেন নাই। শুক্রাণুর একরসম মানে শুক্রাণুর মাথা, জাস্ট লিখে রেখেন এইটুক। আলাদা দিন আমরা মানুষজনের ধারাবাহিকতা পড়ার সময় বলবো শুক্রাণুর মাথা মানে কি আপনার একরসম। এটা তৈরি করতেছে কে? গলগি বডি তৈরি করতেছে। ওকে, এবার আসেন রাইবোজোম নিয়ে যদি পড়তে হয়, রাইবোজোমের ক্ষেত্রে প্রথম পড়বেন রাইবোজোমের ক্ষেত্রে কোনো আবরণী নাই। রাইবোজোমের ক্ষেত্রে কি? কোনো আবরণী নাই। কথা বোঝাতে পারছি? আপনার ক্ষেত্রে কোনো আবরণী নাই। আচ্ছা, গতকালকে সলভ ক্লাসে কিন্তু আমরা এটা দেখছি কেন আবরণী নাই। রাইবোজোম তৈরি হয় কোন জায়গা থেকে? অলরেডি পড়ছেন, এটি তৈরি হয় আরইআর থেকে। আচ্ছা, রাইবোজোম আবিষ্কার করছেন কে? অ্যালবার্ট ক্লট। রাইবোজোম আবিষ্কার করছে অ্যালবার্ট ক্লট বলে একজন বিজ্ঞানী আছে। তিনি কি করছেন? লিভার নিয়ে গবেষণাকালে তৈরি করে ফেলছে রাইবোজোম। ওকে, আচ্ছা, অ্যালবার্ট ক্লটের কথা বললাম। আচ্ছা, এরপরে এখানে কি পড়বেন দেখেন, এখানে আর পড়বেন আপনারা আমরা আর বলবো কি বলবো দেখেন, রাইবোজোম নিয়ে হিউজ পড়া কোনটি থেকে কোনটি বলি দেখেন। রাইবোজোমের ক্ষেত্রে এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবেন যে রাইবোজোমের ক্ষেত্রে দুই ধরনের রাইবোজোম দেখা যায়, যেমন একটা 70S আর একটা কত এস? 80S। প্রোক্যারিওটিক হইলে আদিকোষ হইলে 70S, প্রকৃত কোষ হইলে কত এস? 80S। রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়। কয়টি স্থান? 4টি স্থান। 4টি স্থান লক্ষ্য করা যায়। এই 4টি স্থানের নাম কেউই জানেন না, চ্যালেঞ্জ, কেউই জানেন না, ধরলে কেউ পারবেন না। একটার নাম পি স্থান, একটা নাম এ স্থান, একটা এমআরএনএ স্থান, একটা এমআরএনএ স্থান, আর একটা হচ্ছে ই স্থান। পরীক্ষায় এসছে পি স্থান বলতে কি বুঝো? পরীক্ষায় এসছে পি স্থান বলতে কি বুঝো? আপনারা লিখবেন ওর পরে এবং কিউ এর আগে যে স্থান দেখা যায় তার নাম পি স্থান, তাই তো লিখবেন নাকি? ও অক্ষরের পরে এবং কিউ অক্ষরের আগে যে স্থান তার নাম কি? পি স্থান। এই বাদে কেউ কিছু লিখতে পারবেন না, শিওর থাকেন। এখন আসেন শেখেন, পি স্থান ইজ দ্য মিনিং অফ পেপটাইডাল স্থান। অর্থাৎ রাইবোজোমের ক্ষেত্রে যেখানে পেপটাইড বন্ড থাকবে সেই জায়গায় কি আছে? পেপটাইডাল স্থান আছে। এবার আসেন এ স্থান, এ ইজ দ্য মিনিং অফ অ্যামাইনো অ্যাসাইল। এ ইজ দ্য মিনিং অফ কি? অ্যামাইনো অ্যাসাইল। এমআরএনএ মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ মানে কি বলেন তো? মেসেঞ্জার আরএনএ। ই মানে ইমিশন স্থান, ইমিশন বা নির্গমন স্থান। শেষ, আর কিছু জানা লাগবে না আপনার এখানে। আচ্ছা, এবার দেখেন 70S রাইবোজোম লিখছিলাম। এই 70S রাইবোজোমের ক্ষেত্রে এদের ক্ষেত্রে 52 প্রকারের প্রোটিন পাওয়া যায়, 52 প্রকারের প্রোটিন পাওয়া যায়। এবং এখানে আরএনএ থাকে 3টি আরএনএ। কয়টি আরএনএ থাকে? 3টি। 80S রাইবোজোমের ক্ষেত্রে এখানে 80 প্রকারের প্রোটিন পাওয়া যায়, 80 প্রকারের প্রোটিন। এবং এই 80 প্রকারের প্রোটিনের ক্ষেত্রে এখানে আরএনএ পাওয়া যাবে কয়টা বলেন তো? এখানে আপনার আরএনএ পাওয়া যাবে 4টি আরএনএ পাওয়া যাবে। কয়টি আরএনএ পাওয়া যায়? 4টি আরএনএ। ওকে, আচ্ছা, ডান। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়েও বলা শেষ আমাদের। গলগি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসেন আমরা দেখব, আমরা নিউক্লিয়াস নিয়ে একটু দেখেন। কি নিয়ে পড়বো? নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কি বলা হয় বলেন তো? কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক বলে। আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলে? কোষের মস্তিষ্ক, জানেন? আচ্ছা, একটা নিউক্লিয়াসের 4টা পার্ট। নিউক্লিয়াস নিয়ে কিন্তু গত ক্লাসে আমি অলরেডি বলে ফেলছি, নিউক্লিয়াস নিয়ে বেশি কিছু না বলি। নিউক্লিয়াসের 4টা পার্ট। বাইরের পার্টটার নাম নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরের পার্টে কি আছে? নিউক্লিওলাস, চারপাশে ক্রোমাটিন তন্তু। চারপাশে কি আছে বলেন তো? ক্রোমাটিন তন্তু। আর একটা আছে নিউক্লিওপ্লাজম। এ বাদে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা ছিল ওটার নাম নিউক্লিয়ার পোর। এটা বাদে আপনি নিউক্লিয়াস নিয়ে যেটা পড়বেন, নিউক্লিয়াসের বহুবার বিভাজন সম্ভব। নিউক্লিয়াসের বহুবার বিভাজন সম্ভব। এই বহুবার বিভাজন হয় যখন, তখন উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলবো সিনোসাইট। উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো বলেন তো? সিনোসাইট। আর প্রাণীদের ক্ষেত্রে বলবো প্লাজমোডিয়াম। প্রাণীদের ক্ষেত্রে কি বলবো? প্লাজমোডিয়াম বলবো। বুঝছেন? প্লাজমোডিয়াম। প্রাণীদের ক্ষেত্রে বলবো কি? প্লাজমোডিয়াম। উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলছি সিনোসাইট, প্রাণীদের ক্ষেত্রে বলতেছি কি? প্লাজমোডিয়াম। এই জায়গায় একটা জিনিস পড়তে হবে, সিনোসাইট আর কার কার ক্ষেত্রে হয়। সিনোসাইট বিশেষ করে কিছু জিনিসের ক্ষেত্রে হয়, যেমন ভসেরিয়া। নাম কি? ভসেরিয়া।
তারপর কি পড়বেন? বট্রিডিয়াম, বসেরিয়া, বট্রিডিয়াম, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? সিনোসাইট হচ্ছে। এটা কি এই বসেরিয়া বট্রিডিয়াম কি বলতে পারবেন? এগুলো হচ্ছে অ্যালগি। এগুলো কি বলেন? অ্যালগি। এরপর আসেন দেখেন এখানে আর কি দেখবেন, এরপরে দেখবেন আর একটা নাম আছে পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়ামের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কি হচ্ছে? নিউক্লিয়াসের বহুবার বিভাজন। পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক। শেষ। আচ্ছা, এ বাদে এরপরে নিউক্লিয়াসের কাহিনীও গেল। নিউক্লিয়াসের কাহিনী পড়ার পরে আমরা এখানে আর কি পড়তে পারি বলেন? নিউক্লিয়াস গেছে। আচ্ছা, এরপর আমরা একটু আলোচনা করি চলেন লাইসোজোম নিয়ে। লাইসোজোম নিয়ে যদি কথা বলতে হয়, রিমাইন্ড দ্যাট লাইসোজোম মানেই মনে রাখবেন হাইড্রোলাইটিক এনজাইমের আধার। লাইসোজোম মানে কি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার কাকে বলা হচ্ছে? লাইসোজোমকে বলা হচ্ছে। এখানে কি হয়? এখানে ফ্যাগোসাইটোসিস হয়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় লাইসোজোম জীবাণু ধ্বংস করে থাকে। ফ্যাগোসাইটোসিস মানে আপনাদের ভেঙে দেখাইছি, সাইটোসিস ভক্ষণ করা, সিস প্রক্রিয়া সব দেখাইছি। লাইসোজোমের ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখেন, এরা মাঝে মধ্যে অটোফ্যাগি হয়ে থাকে, অটোফ্যাগির ন্যায় আচরণ করে। অর্থাৎ কি? নিজেরা নিজেদের কোষকে খেয়ে ফেলে। অটোফ্যাগি, স্বগ্রাসী। এটার বাংলা হচ্ছে কি? স্বগ্রাসী। স্বগ্রাসী। আর একটা জিনিস জানতে হবে, এই লাইসোজোমকে বলা হয় সো মাচ ইম্পর্টেন্ট, এই লাইসোজোমকে বলা হয় সুসাইডাল ব্যাগ। কি বলে বলেন তো? সুসাইডাল ব্যাগ, অর্থাৎ আত্মঘাতী থলিকা। এটাকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা। শেষ। লাইসোজোম ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই পড়বেন। এরপরে পড়বেন এখানে আপনারা আচ্ছা, এরপরে পড়বেন সাইটোস্কেলেটন নিয়ে। চলেন সাইটোস্কেলেটন নিয়ে একটু পড়ি। এবার পড়বেন কি নিয়ে বলেন তো? সাইটোস্কেলেটন। আপনাদেরকে শিখিয়েছি সাইটো মানে কি? কোষ। স্কেলেটন মানে কি? কঙ্কাল। এটাকে কি বলতে পারেন? কোষীয় কঙ্কাল বা কোষ কঙ্কাল। ওকে। সাইটোস্কেলেটনের ক্ষেত্রে মনে রাখবেন সাইটোস্কেলেটনের পার্ট আছে তিনটা। কয়টা পার্ট আছে? তিনটা। একটা নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট। নাম কি? মাইক্রোফিলামেন্ট। একটা নাম হচ্ছে মাইক্রোটিউবিউলস। আরেকটা নাম হচ্ছে মাইক্রোটিউবিউলস। থার্ড পয়েন্ট এটা পড়বেন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখানে কি পড়বেন? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বুঝতে পারছি আপনাদেরকে? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, আর একটা নাম কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ক্লিয়ার সবাই? ডান। আচ্ছা, এটা যদি হয়ে থাকে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, স্কেলেটন সাধারণত সবসময় একটা বিশেষ জিনিস তৈরি করে থাকে, তার নাম হচ্ছে বিটা টিউবুলিন। তার নাম কি বলেন তো? বিটা টিউবুলিন জাতীয় প্রোটিন। এই বিটা টিউবুলিন থেকে আবার বিশেষ দুইটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটার নাম, একটার নাম হচ্ছে আপনার, একটার নাম অ্যাক্টিন প্রোটিন। একটা নাম কি? অ্যাক্টিন। একটা নাম অ্যাক্টিন, আর একটা নাম হচ্ছে মায়োসিন। একটা নাম কি বলেন তো? মায়োসিন প্রোটিন। একটা নাম অ্যাক্টিন প্রোটিন আর একটা নাম মায়োসিন প্রোটিন। এইগুলা পেশিতে শক্তি হিসেবে কাজ করে, পেশির শক্তি দান করতে এইগুলো সাহায্য করে। আচ্ছা, একজন লিখেছেন ইফরাজান, জেনেটিক কোড। আমি যাচ্ছি জেনেটিক কোডে, জাস্ট 2 মিনিটস। আচ্ছা, এবার দেখবেন গ্লাইঅক্সিজম। মনে রাখবেন গ্লাইঅক্সিজম যদি পড়তে হয় আপনাকে, গ্লাইঅক্সিজম পড়তে গেলে আপনাকে কি মনে রাখতে হবে? গ্লাইঅক্সিজম পড়তে গেলে আপনাকে মনে রাখতে হবে এটা বীজের লিপিড সঞ্চয় করে। বীজের লিপিড সঞ্চয় করতে গেলে আপনার কি লাগবে? গ্লাইঅক্সিজম লাগবে। বীজের লিপিড সঞ্চয়। কথা বোঝাতে পারছি আপনাদেরকে? শেষ। আসেন এবার আমরা ডিএনএ আরএনএ তে চলে যাই। নিউক্লিক অ্যাসিড ট্যাসিড নিয়ে বলবো না, নিউক্লিক অ্যাসিড নিয়ে তো বহুত বলছি জীবনে। তারপর যদি সিম্পল ভাবে বলতে হয়, নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই প্রকার। একটা কি দেখতেছেন? ডিএনএ আরএনএ এই কাহিনী তো বহুত পড়ছেন, পিউরিন পাইরিমিডিন। পিউরিন নিয়ে একটু যদি বলতে হয়, দেখেন পিউরিনের সংকেত পড়বেন C5H4N4। পাইরিমিডিন পড়বেন C4H4N1। জাস্ট এটা পড়বেন। পিউরিনে আছে দেখেন, পিউরিনে দুইটা জিনিস আছে, অ্যাডেনিন
আর কি বলেন তো, পিউরিন আর কি আছে, অ্যাডিনিন আর কি বলেন, বলতে থাকেন আপনারা। জেনেটিক কোডটা পড়ে দেন, পড়াবো জেনেটিক কোড। পিউরিন আর পাইরিমিডিন নিয়ে আপনারা সুন্দর করে একটা রিডিং দিবেন। এখানে এমন কোনো কাহিনী আসবে না যেটা আপনারা পারেন না। ইজি কোশ্চেন দিবে, এখান থেকে কোনো জটিল কোশ্চেন দিবে না। আচ্ছা, আপনাদেরকে পড়তে হবে ট্রান্সক্রিপশন কি, আর একটা হচ্ছে ট্রান্সলেশন কি। এটা পরীক্ষায় আসবে, ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশন কি। আপনাদের যেহেতু এমসিকিউ, কিভাবে এমসিকিউ আসবে দেখেন, জাস্ট সংক্ষিপ্ত ফর্মে মনে রাখবেন, জিন্দেগিতে আসবে না। এটার জন্য কি 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 কোন কোন ধাপে কিভাবে 3' কিভাবে খুলতেছে, 5' কিভাবে খুলতেছে, এগুলো আসবে না। দিবে ডাইরেক্টলি ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার আসেন, যদি আপনাকে বলা হয় আরএনএ থেকে আপনি প্রোটিন তৈরি করবেন, কি তৈরি করবেন, আরএনএ থেকে প্রোটিন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নাম ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি করার নাম কি, ট্রান্সলেশন। এবার আসেন, কখনো কখনো দিবে আরএনএ থেকে কি ডিএনএ তৈরি করা যায়। হ্যাঁ, অবশ্যই তৈরি করা যায়। আরএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম রিভার্স ট্রান্সক্রিপশন। নাম কি বলেন তো, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন পরীক্ষায় সেগুলো বসে আছে, যেই জায়গায় পরীক্ষা দেন না কেন, এইগুলো থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা, জেনেটিক কোডন নিয়ে হিউজ পড়ালেখা আপনাদের। এখানে কি কি পড়বেন দেখেন। জেনেটিক কোডন বলতে কি বোঝাচ্ছে, আমাদের কি স্লাইড আন নাই না। আচ্ছা, হোয়াইট বোর্ড শুড নট বি এক্সিকিউটেড 10। আচ্ছা, এবার দেখেন, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। এটা থেকে ক্লিয়ার করার পর এখানে কি পড়বেন দেখেন। আপনারা জেনেটিক কোডন নিয়ে পড়তে গেলে জাস্ট মনে রাখবেন, জেনেটিক কোডন নিয়ে পড়তে গেলে কি কি পড়বেন দেখেন। হিউজ পড়ানো যায় জেনেটিক কোডন থেকে, বাট মনে রাখবেন জেনেটিক কোডন মানে কি, ওয়ান কাইন্ড অফ জিনের একটা গঠন। এই জায়গায় আপনার বডিতে বা আমার বডিতে জেনেটিক কোডন আছে 64টি। কতটি বলেন তো, 64টি। এই 64টির মধ্যে দেখেন, স্টার্ট কোডন জানতে হবে আপনার, স্টপ কোডন জানতে হবে। স্টার্ট কোডন আর একটা নাম কি, স্টপ কোডন। ওকে, স্টার্ট কোডন আর একটা নাম কি, স্টপ কোডন। স্টার্ট কোডনের নাম হচ্ছে AUG। আচ্ছা, প্রত্যেকটা জেনেটিক কোডন ইংরেজি 3টে অক্ষর নিয়ে তৈরি হয়েছে। AUG, কোথাও দেখবেন AUG, কোথাও দেখবেন UAA, কোথাও দেখবেন আপনার হচ্ছে UAA, UGA, এগুলো দেখবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ মানে অ্যাডিনোসিন, ইউ মানে কি ইউরাসিল, জি মানে কি গুয়ানিন। বলছি ইংরেজি অক্ষর, কিন্তু ইংরেজি অক্ষর আবার ভেবে বসে থাকেন না, প্রত্যেকটার কিন্তু মিনিং আছে। আপনার বডিতে কোডন আছে কত দিয়ে, 64টি। তার মধ্যে দেখেন, তার মধ্যে আমরা বললাম স্টার্ট কোডন একটি, স্টপ কোডন 3টি। স্টপ কোডন কয়টি, 3টি। 3টা কি কি, UAA, UAG, আর হচ্ছে UGA। কথা বলছেন, UAA, UAG, আরটার নাম কি, UGA। এগুলো পড়তেই হবে আপনাকে, বুঝছেন। আচ্ছা, এবারে আপনাদের একটা শখ আছে জেনেটিক কোডন থেকে। আচ্ছা, কখনো কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিড একটি মাত্র জেনেটিক কোডনকে, কয়টা, একটি মাত্র জেনেটিক কোডনকে নির্দেশ করে। একটি মাত্র জেনেটিক কোডনকে কি করে, নির্দেশ করবে। একটি মাত্র জেনেটিক কোডনকে নির্দেশ করবে। যেমন আপনার বইতে আছে লাইসিন, লাইসিন হচ্ছে 2টি। লাইসিন করে কয়টি, 2টি। অরাইজিনিন করে হচ্ছে 6টি। এগুলো পড়বেন। প্রশ্ন করতে পারেন, ভাইয়া লাইসিন, অরাইজিনিন এগুলো আবার কোথা থেকে আসলো, জীবনে তো পড়ি নাই। খেয়াল করেন, লিউসিন, লাইসিন এগুলো হয়তো পড়ে থাকবেন না আপনারা, একটু দেখাই দিই। আপনি লেখেন টিএমবি পিল, কি লিখছেন, টিএমবি পিল। এখানে 7টা প্রোটিন আছে, 7টা মৌলিক প্রোটিন এখানে ব্যাখ্যা করব। 7টা মৌলিক প্রোটিন এখানে কি কি আছে একটু খেয়াল করেন। 7টা মৌলিক প্রোটিনে প্রথমে এখানে আছে টি। টি ইজ দ্য মিনিং অফ, দেখেন টি ইজ দ্য মিনিং অফ হচ্ছে আপনার এখানে বলতেছি ট্রিপ্টোফ্যান। টি মানে কি বলতো, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান। এম মানে কি, এম মানে ম্যাথিওনিন। এম মানে কি, ম্যাথিওনিন। ভি মানে কি, ভ্যালিন। বি মানে কি, ভ্যালিন। পি মানে কি, ফিনাইল অ্যালানিন। পি মানে কি, ফিনাইল
অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আই মানে কি? আই মানে আইসোলিউসিন, আইসোলিউসিন, আইসোলিউসিন। এল মানে কি? লিউসিন, এল মানে কি বলেন তো? লিউসিন। আরেকটা এল মানে কি? লাইসিন। শেষ। এই সাতটা হচ্ছে যে কোনো টাইমে যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, যে কোনো কিছুকে নির্দেশ প্রদান করতে পারে। জেনেটিক কোডনের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে মূলত আপনারা এইগুলোই কমপ্লিট করবেন। হিউজ তথ্য দিয়েছি, 10টা স্লাইডে অলরেডি স্লাইড কয়েকটা মুছছি, তারপরে হিউজ তথ্য দিয়েছি। কি কি দিয়েছি দেখেন তো। প্রথমে আমরা কোষ ও কোষের গঠনে পড়ছিলাম রবার্ট হুক, মাইক্রোগ্রাফি বই, এখানে ক্ষুদ্র প্রকোষ্ঠ, এখানে বলা হচ্ছে স্মল রুম, লোইসি ক্যাভিসের থেকে এই কথাগুলো আমরা শিখছি। কিভাবে শিখছি আমরা দেখতে হবে কিভাবে শিখছি। ওকে, আচ্ছা, এবার দেখেন আপনি পড়ছেন কোষ ও কোষের গঠনের ক্ষেত্রে মরুলাই কতটি কোষ আছে, মরুলাই কতটি কোষ, তারপর আপনার হচ্ছে সেটার কতটি 32টি, ব্লাস্টুলাতে কি হয়, গ্যাস্ট্রোলাতে কি হয়। তারপর আপনারা দেখছেন সাইটোলজিকে বলা হয় কোষবিদ্যা। কোষবিদ্যার জনকের নাম হচ্ছে আপনার রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনকের নাম কার্ল পি সোয়ানসন। কোষ প্রাচীরের ক্ষেত্রে পড়ছেন সেলুলোজের গঠন দেখছেন, সেখানে কি থাকবে সেটাও দেখছেন। এরপরে দেখেন আপনারা কি দেখবেন, 3 নম্বরে গিয়ে কোষ প্রাচীরের হিউজ গঠন দেখছেন। মধ্যপর্দার ভিতরে কি আছে, প্রাথমিক প্রাচীরের ভিতরে কি আছে, সেকেন্ডারি প্রাচীরের ভিতরে কি আছে, সবগুলো এখানে দেখছেন। একটু যদি বলতে হয়, মধ্যপর্দায় 3টা স্তর, সেখানে প্রোটিন আর লিপিড আছে। সেই প্রোটিন আর লিপিডের ভিতরে দেখেন প্রোটিন আছে পেকটিন জাতীয় প্রোটিন, লিপিড ছিল কি ফ্রাগমাপ্লাস জাতীয় লিপিড। প্রাথমিক প্রাচীরে আরো আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো সবই ছিল আপনার প্রাথমিক প্রাচীরে। সেকেন্ডারি প্রাচীরে 5 থেকে 10 মাইক্রোমিটার দৈর্ঘ্য, এটা গ্লাইকোপ্রোটিন, আপনার হচ্ছে সেলুলোজ আছে, এখানে লিগনিন, পেকটিন, সুবেরিন, ওয়াক্স এগুলো থাকবে। কিছু কিছু টারশারি প্রাচীর, এই টারশারি প্রাচীরের ক্ষেত্রে কি আছে, ভাজক কোষ আছে, এটাও দেখছেন। 4 নম্বরে আপনারা দেখছেন কোথায় কোথায় কূপ এলাকা তৈরি হচ্ছে, কোথায় কোথায় কূপ এলাকা তৈরি হয়, কোথায় কোথায় কূপ এলাকার পরে আপনারা পড়বেন এখানে কোথায় কোথায় কূপ এলাকার পরে আপনার এখানে কোথায় কোথায় মধ্যপর্দা দেখা যায়, এটাও দেখছেন। সেলুলোজে কোন কোন উপাদান থাকে, কোন কোন উপাদান কত পার্সেন্ট আকারে থাকে, সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা সেলুলোজের সূক্ষ্ম গঠন পড়েছি আমরা, সেলুলোজ চয়ন তৈরি কিভাবে হচ্ছে, সেখান থেকে আপনার ক্রিস্টালাইন মাইসেলি কিভাবে হয়, মাইক্রোফাইবেল কিভাবে হয়, ম্যাক্রোফাইবেল কিভাবে হয়, এটা আমরা দেখছি। 5 নম্বরে আপনারা এটা দেখবেন, একটা প্লাজমা মেমব্রেনের সূক্ষ্ম গঠন আমরা দেখছি। ভিলাই কই, পিনোসাইটিক ফোস্কা কোন জায়গায়, সব দেখছি। দেন আপনাদের এখানে এসছেন আপনারা ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে যে 3টা প্রোটিন থাকে, কি কি প্রোটিন থাকে সবগুলো দেখছি। এখানে দেখছি পোলার ফ্যাটি অ্যাসিড কোন জায়গায় থাকতেছে, পোলার ফসফেট মাথা কই থাকতেছে। আচ্ছা, দেন আপনারা আসেন গলগি বডি নিয়ে বলার কালে এখানে দেখাইছি গলগি বডি কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, রাইবোজোম কোন জায়গা তৈরি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোন জায়গা থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দেখেন এখানে বলতেছে কোষের মস্তিষ্কের ক্ষেত্রে কোন কোন জায়গায় কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করতেছে, এটাও দেখবেন। নিউক্লিয়াস আসলে কোষের মস্তিষ্ক, এদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, ভসেরিয়া কোন জায়গায়, আপনার হচ্ছে ভসেরিয়া কোন জায়গায় হয়েছে, বট্রিডিয়াম কোন জায়গায় হয়েছে, পেনিসিলিয়াম কোন জায়গায় দেখছেন। 9 নম্বরে এসে দেখছেন সাইটোস্কেলেটন, সেটা আবার কি তৈরি করতেছিল, বিটা টিউবুলিন, অ্যাক্টিন, মায়োসিন প্রোটিন। গ্লাইকোলিপিড নিয়ে বলছিলাম। এখানে আরেকটা জিনিস পড়বেন, কোষের বর্জ্য পদার্থ পড়বেন। কোষের বর্জ্য পদার্থ কি কি, যেমন বর্জ্য পদার্থ হিসেবে আছে গাম, লাটেক্স, রেজিন, এইগুলো দেখবেন একটু। ওকে, এরপরে লাস্ট পয়েন্ট দেখছেন জেনেটিক কোডনের ক্ষেত্রে AUG, UAA এগুলো কি হিসেবে নির্দেশ প্রদান করতেছে, স্টার্ট কোডনের নাম কি, স্টপ কোডনের নাম কি, UAA, UAG, UGA কিভাবে বসতেছে, এখানে আপনার মৌলিক প্রোটিন কোনগুলো আছে সেগুলো দেখাইছি। কয়টা বলেছি, একাধিক অ্যামাইনো অ্যাসিড একটা জেনেটিক কোডনকে নির্দেশ প্রদান করতে পারে, কে কোনটা নির্দেশ প্রদান করে দেখবেন। আর আপনাদের একটা ছক আছে, এই ছকটা সুন্দর করে দেখবেন। এখানে ইন্ট্রান্স, ওপেরন এসব ঘোড়ার ডিম পড়ে লাভ নাই, জিন্দেগিতে তো পরীক্ষায় আসবে না। যা বললাম এগুলো সুন্দর করে দেখবেন, সুন্দর করে শেষ করবেন। সেই সাথে আপনাদের জানাই আপনাদের ক্লাসটা কেমন লাগলো জানাইতে থাকেন। অনেক তথ্য দিয়েছি,
ক্লাসে কিন্তু অনেক তথ্য দিয়েছি, এই তথ্যগুলোকে একটু সুন্দর করে মনে রাখতে হবে আপনাদের। আচ্ছা, ক্লাস কেমন লাগলো জানাতে থাকেন, আর প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করেন। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট না করলে ধরা খাবেন, এটুকু শিওর থাকেন। ক্লাস কেমন লাগলো জাস্ট 30 সেকেন্ড টাইম দিচ্ছি, জানান, তারপর আমরা বেরিয়ে যাব ক্লাস থেকে। ক্লাস এখানে সমাপ্তি জানবো। অনেক তথ্য দিয়েছি, অনেক তথ্য, এই অনেক তথ্যের প্রত্যেকটা তথ্যকে কিন্তু মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমি জাস্ট 30 সেকেন্ড ওয়েট করতেছি। যারা ক্লাসে আছেন, ক্লাস কেমন লাগলো, তথ্য কেমন ছিল, এবং এতগুলো তথ্য জানতেন কিনা, এগুলো জানাইতে থাকেন। ঠিক আছে, এতগুলো তথ্য জানতেন কিনা এগুলো জানাইতে থাকেন আপনারা। ওকে, এগুলো জানাইতে থাকেন। এইগুলো জানানোর পরে তারপর আমরা আপনাদের বলতেছি, গুটি গুটি পাই কিন্তু আপনাদের প্রায় অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এই অনেকগুলো ক্লাস আপনারা যদি কমপ্লিট না করেন তাহলে ক্লাস করানোর কোনো মানে নেই। আপনার ক্লাস কমপ্লিট করাইতে মানে করতে হবে। যদি ক্লাস কমপ্লিট করতে পারেন তাইলে কিন্তু ইজিলি আপনি সবকিছু সব জায়গায় পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন। যদি ক্লাস কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, তিশা জানিয়েছো ভালো ছিল, থ্যাংক ইউ তিশা তোমাকে, আমার একনিষ্ঠ স্টুডেন্ট। আমি ডাইরেক্টলি বলি সব জায়গাতে, একদম প্রথম থেকে সে ক্লাস করতেছে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, পড়া কমপ্লিট করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন আমরা দেখা হবে নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত আপনারা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবেন, এই আশা ব্যক্ত রেখে সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আমার জন্য দোয়া রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত রাখতেছি। আসসালামু আলাইকুম।